চলে যাচ্ছি। ক্লাসের মূল অংশে যাওয়ার আগে প্রথমেই তোমাদের জন্য একটা ধূপধাপ কুইজ। খুব তাড়াতাড়ি আজকের এই প্রশ্নটার উত্তর করতে হবে তোমাদের। রাজমোহনস ওয়াইফ একটা বই আছে, যে বইটি কার লেখা এটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। খুব দ্রুত আমাদেরকে জানাও যে রাজমোহনস ওয়াইফ এই বইটা কার লেখা। কমেন্টের মাধ্যমে আমাদেরকে খুব দ্রুত জানাও, তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি। কতে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, খতে প্রমথ চৌধুরী, গতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঘতে আছে দেবেন্দ্রনাথ ঠাকুর। বিভিন্ন জন কিন্তু বিভিন্ন উত্তর দিচ্ছ। এ আছে, সি আছে, কোনটির প্রায়োরিটি বেশি? সবার আগে উত্তর দিয়েছ রাকিব রাব্বি, সে বলেছে গ। এমডি জাহিদুল ইসলাম, সে বলেছে গ। এ আর রহিম, সে বলেছে গ। অঙ্কন বিশ্বাস বলেছে গ। মারুফ ইসলাম বলেছে হ্যাঁ, সেও বলেছে গ। অনেকেই বলছো। যারা গ বলেছ তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। প্রথমেই তোমাদের একটা প্রশ্নের সঙ্গে পরিচয় করানোর জন্য আমাদের আজকের ক্লাসের প্রথমেই এই প্রশ্নটা দেওয়া হয়েছে। তোমরা হয়তো বুঝতে পারছো যে ভর্তি পরীক্ষায় ঠিক এইভাবে তোমাদেরকে একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হবে এবং বলা হবে কোনো একটা লেখকের নাম, সেই লেখকের কোনো একটা বইয়ের নাম বলা হবে, সেই লেখকের বইয়ের কথা বলতে হবে যে তিনি সেই লেখকের নামটা কি। এরকম বঙ্কিমচন্দ্র হতে পারেন, রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারেন, কাজী নজরুল ইসলাম হতে পারেন। এরকম তোমাদের অনেকজন লেখক আমাদের পাঠ্যপুস্তকে রয়েছে। বঙ্কিমচন্দ্রর পাশাপাশি আছেন কাজী নজরুল ইসলাম, শেখ মুজিবুর রহমান, আনিসুজ্জামান আছেন, আখতারুজ্জামান ইলিয়াস আছেন। প্রত্যেকের বইয়ের নাম কিন্তু তোমাদের খুব ভালোভাবে জানতে হবে। সুতরাং এই জিনিসটি হয়তো বুঝে ফেলেছো। তোমাদের জন্য ক্লাসের এই পর্যায়ে আরেকটা কুইজ। এই কুইজে তোমাদেরকে বলতে হবে, আমি যদি খাইতেই না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব। এই উক্তিটি কার? আমাকে জানাও, আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব, এই উক্তিটি কার? খুব দ্রুত আমাদেরকে জানাও। খুব দ্রুত আমাদেরকে জানাও যে আমি যদি খাইতে না পাইলাম। হ্যাঁ, অনেকেই বলছো ক উত্তর। আলফি সাদাব, অভিপসু অর্ক, এ আই রাহাত, রাকিব রাব্বি, ইকরা ইকবাল প্রিয়তা, এমডি জাকির হোসেন। হ্যাঁ, অনেকে বলছো যে উত্তর হচ্ছে মার্জার। এইটা আমাদের প্রশ্নের আরেক রকম ধরন। তোমরা হয়তো বুঝতে পারছো, কোনো একটা গল্প তোমাদের কাছে তুলে দেয়া হবে, গল্পের কোনো একটা উক্তি, কোনো একটা ঘটনা তোমাদেরকে তুলে দেওয়া হবে, বলতে হবে যে এই উক্তিটি কার, অথবা এই ঘটনাটি কে ঘটিয়েছিল, এই কথাটি কে বলেছিল। সুতরাং এইভাবে যখন এক একটা প্রশ্ন হবে, তোমরা সঠিক উত্তর দিতে একদম ভুলে যেও না। তোমাদের কাছে উত্তর পেয়ে আমরা অনেক অনেক খুশি। আমাদের আজকের এই ক্লাসে এখন পর্যন্ত প্রায় 300 জন অংশগ্রহণ করেছে এবং আমরা চাই আরো অনেক মানুষ থাকুক, কারণ আমাদের আজকের ক্লাসটি এই অল্প কয়েকদিনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। মনে রাখবে, আজকে কিন্তু 21 তারিখ, আর মাত্র 7 দিন পরেই তোমার পরীক্ষাটা। 28 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিটের সেই মহা পরীক্ষা তোমার সামনে উপস্থিত হচ্ছে। এবং এর মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিট পরীক্ষা দিচ্ছ এবং তারপর ঘ ইউনিটেও পরীক্ষা দিবে, তাদের জন্য কিন্তু এই ক্লাসটা আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ তোমরা অনেকেই হয়তো সায়েন্সের বিভিন্ন বিষয় পড়ার কারণে বাংলার দিকে খুব বেশি মনোযোগী হতে পারোনি। এই 7 দিন তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে এবং তুমি যদি খুব কনস্ট্যান্টলি বাংলা পড়তে পারো, তাহলে কিন্তু খুবই সম্ভব যে তুমি এই বাংলার পুরো যে অবস্ট্যাকলটা খুব ভালোভাবে পার করে যেতে পারবে। সুতরাং তোমরা যারা আজকের এই ক্লাসটা করছো, তোমাদের সবার জ্ঞাতার্থে এখন জানিয়ে দেই যে আসলে আমরা যে বাংলা নিয়ে আলোচনা করছি, সেই বাংলা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিটের স্ট্রাকচারটা কেমন।
খেয়াল করে দেখো, প্রথমত আমরা দেখব যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিটের বিগত বছরের প্রশ্নগুলো যদি তুমি আলোচনা করো বা পড়ে থাকো, সমাধান করে থাকো, তাহলে তুমি দেখবে 4, 5 অথবা 6টি প্রশ্ন সাধারণত সেই ভর্তি পরীক্ষায় এসে থাকে। এবং এই 4, 5, 6টি প্রশ্নের ভ্যালু কিন্তু একদম কম না। খেয়াল করে দেখো, 4 ইন্টু 1.2, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 1.2 ঘ ইউনিটে, এবং সেই ক্ষেত্রে তোমার নম্বর দাঁড়ায় 4.8। 5 ইন্টু 1.2, যদি 5টা প্রশ্ন থাকে তাহলে তোমার সর্বমোট নাম্বার দাঁড়ায় 6, এবং যদি ভাগ্যক্রমে তোমার 6টা প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে তোমার সর্বমোট নম্বর হবে 7.2। চিন্তা করতে পেরেছ যে আমাদের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই বাংলা ফার্স্ট পেপার একটা বিশাল জায়গা আমাদের দখল করে আছে, এবং সেই ক্ষেত্রে কেন এইটা পড়াটা অনেক বেশি জরুরি। অনেকে কিন্তু এরকম মনে করে যে বাংলা সেকেন্ড পেপারে তো আসলে মোট 25 থেকে 24টা প্রশ্ন আমার থাকছে, তাহলে কেন আমি বাংলা ফার্স্ট পেপারটা কেন পড়ব? বাংলা ফার্স্ট পেপারের এই জিনিসটা কি খুব সহজ মনে হয় তোমার কাছে, নাকি খুব কঠিন মনে হয়? উত্তর হচ্ছে, আসলে ব্যাপারটা খুব সহজ যদি তুমি খুব ভালোভাবে পড়ো। তোমার বইয়ের প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কবিতা তোমার খুব ভালোভাবে পড়া থাকতে হবে, এবং তার মাধ্যমে যেটা জেনে রাখার বিষয় সেটি হচ্ছে যে পুরো এই স্ট্রাকচারটা কিন্তু একদম গিভেন তোমার কাছে। বাংলা সেকেন্ড পেপারের কিন্তু এমন অনেক জিনিস আছে যেগুলো হয়তো তুমি জানো আসলে কোত্থেকে প্রশ্ন আসবে বা কি ধরনের প্রশ্ন আসবে, এবং সেগুলো হয়তো তোমার কোনো একটা নিয়ম থেকে ইনফার করে লিখতে হবে। হয়তো তোমাকে সমাসের কোনো একটা নিয়ম জেনে তারপর বলতে হবে, সন্ধির কোনো একটা নিয়ম জেনে তারপর এটা থেকে ইন্টারপ্রেট করে বলতে হবে, এবং সেটা হয়তো তোমার সামনে গিভেন না, তুমি জানো না যে কোন বই থেকে দেবে, কিন্তু তোমার নিজে ধারণা করে সেটা বের করে নিতে হবে। কিন্তু বাংলা ফার্স্ট পেপারে যেই অংশটা, সেটা হচ্ছে বাংলা ফার্স্ট পেপারে তোমাকে একটা বই ধরিয়ে দেওয়া হয়েছে একদম এইচএসসির শুরুতে, যেই গল্প এবং কবিতাগুলো তোমাকে পড়তে দেওয়া হয়েছে তুমি সেগুলো থেকেই প্রশ্ন পাচ্ছ, সেগুলো শব্দার্থ, সেই উক্তিগুলোই, সেই ধরনের সমস্ত কিছু থেকেই তোমার প্রশ্ন আসছে। সুতরাং তোমার এই ব্যাপারে কিন্তু চিন্তা কম থাকবে যদি তুমি পড়াশোনা ঠিকমতো করো। সুতরাং আজকের এই ক্লাসটা তোমাদের জন্য খুব ভালোভাবে গুরুত্বপূর্ণ। আমরা কিছু প্রশ্ন দেখি। সে আমাদের কাছে প্রশ্ন করেছে, বইয়ের গল্প বা কবিতার কোনো শব্দের অর্থ প্রায়শই জানতে চাওয়া হয়, কিন্তু এগুলো শব্দার্থতে থাকে না, তাহলে কিভাবে পারবো? সম্রাট, তোমাকে একটু বলছি যে সাধারণত শব্দার্থ এবং টিকার অংশ থেকেই তোমাকে এই ব্যাপারগুলো জানানো হবে, এবং এই প্রশ্নগুলো তোমাকে দেয়া হবে, প্রশ্নগুলো ছড়ে দেওয়া হবে। সুতরাং এইটা নিয়ে খুব একটা টেনশনের কিছু নেই। তোমাকে সাধারণত উক্তি বা শব্দার্থ যেটাই বলো না কেন, তোমার শব্দার্থ টিকার মধ্য থেকেই আসবে। দেখবে যে টিকার মধ্যে কিছু ব্যাখ্যা থাকে, সেই টিকাগুলো থেকে তোমাকে বের করে নিতে হবে যে অর্থ কিরকম লাগছে। একজন আমাদেরকে বলেছে, আসিফুল ইসলাম আপন, বই পড়লেই হবে, এত জ্ঞানের দরকার নাই। হ্যাঁ, খুবই ভালো কথা বলেছো আপন, তোমাকে অনেক ধন্যবাদ। অবশ্যই বই পড়লে কিন্তু তোমার পুরো সবকিছুর সমাধান হয়ে যাবে। এই কারণেই কিন্তু আমরা যেরকম বাংলা সেকেন্ড পেপারের একটা ডিটেইলড বা প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস নিয়েছি, এখানে কিন্তু একদম ডিটেইলড নিচ্ছি না, এখানে তোমাদের একটা ওভারভিউ দিচ্ছি, যেখানে আমরা আলোচনা করব যে পুরো প্রশ্নের ধরনটা আসলে কিরকম। রিয়াদ রিভান ভাইয়া, কবিদের জন্মসাল কি মুখস্থ করা লাগবে কিনা, সে আমাদেরকে জিজ্ঞেস করেছে। হ্যাঁ, করা লাগবে, আমরা সেই ব্যাপারে তোমাদেরকে জানাচ্ছি এখনই। তবে সেইটার আগে আমরা শুরুতেই দেখে নেই যে প্রশ্নসমূহের প্রকৃতি কেমন। আমরা আশা করি তোমরা পুরো তালিকাটা দেখতে পাচ্ছ। আমরা চাইবো যে এই তালিকাটা তোমরা তোমার খাতায় লিখে নাও যে কোন কোন ধরন থেকে আসলে প্রশ্ন আসে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমেই যে গদ্যের কাহিনী ও প্রেক্ষাপট, এইটার থেকে এক ধরনের প্রশ্ন আসে। সেটা কিরকম? ধরা যাক যে বিড়াল একটা গল্প আছে তোমাদের, সেই বিড়াল গল্পে বিড়াল কি কি কাজ করলো, কিংবা মার্জার কি কি কাজ করলো এবং কি কি কথা বললো, সেই ধরনের ধারাবাহিকতাটা তোমার মনে রাখতে হবে গদ্যের কাহিনী এবং প্রেক্ষাপট থেকে। তাই একটা বড় প্রশ্ন, বড় অংশ থাকে, এবং তারপরে থাকে
পদ্যের ছন্দ, পদ্যের মধ্যকার যে কাহিনী এবং তার প্রেক্ষাপট। খেয়াল করো, তোমাদের বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কিন্তু একটা প্যারা ছোট্ট করে দেয়া থাকে যে কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত বা অক্ষরবৃত্ত ছন্দে রচিত বা মুক্তক অক্ষরবৃত্ত ছন্দে রচিত। সুতরাং এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তুমি প্রত্যেকটা কবিতার পাশে, তোমার প্রত্যেকটা কবিতার নামের পাশে সেইটা কোন ছন্দে রচিত সেটা কিন্তু খুব চমৎকারভাবে লিখে রাখতে পারো। যদি তোমার কবিতাটা হয় ধরা যাক 18 বছর বয়স, সেই 18 বছর বয়স নামটার পাশে তুমি ছোট্ট করে লিখে রাখবে যে কবিতাটি আসলে কোন ধরনের ছন্দে রচিত। আমাকে কেউ কি বলতে পারো যে 18 বছর বয়স কবিতাটি আসলে কোন ছন্দে রচিত? আমাদেরকে জানাও যে 18 বছর বয়স এই কবিতাটা আসলে কোন ছন্দে রচিত। আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। সারাফ নূর, তোমাকে অভিনন্দন। আসিফুল হক রাফি, সে জানিয়েছে যে 18 বছর বয়স মাত্রাবৃত্ত। অভিজিৎ সাহা, ফাবিহা হোসেন, আসাদ বিজয়, হ্যাঁ চমৎকার, তোমরা এই উত্তরটা দিচ্ছ। যারা মনে করছো যে এটা মনে থাকে না বলে পড়বো না, এটা মনে করলে কিন্তু একদম হবে না। মাত্রাবৃত্ত ছন্দ বা অক্ষরবৃত্ত ছন্দে কোনটা রচিত এটা মনে রাখা একদম সহজ। তুমি কবিতার নামের পাশে ছোট করে লিখে রাখো, প্রত্যেক দিন একটু একটু করে প্রত্যেকটা কবিতায় চোখ বুলালেই তুমি বুঝতে পারবে যে সেই কবিতার আসলে কোন ছন্দ রয়েছে। সুতরাং এটা নিয়ে একদম টেনসড হওয়ার কোনো ধরনের কারণ নেই। আমাদেরকে অনেকে বলছো যে বই পড়লেই হবে, বইয়ের A to Z পারি, এটা খুবই ভালো কথা। আমরা তোমাদের জন্য এই ক্লাসটা করছি। যারা সব পারো তাদেরকেও অনেক বেশি ধন্যবাদ। কিন্তু মনে রাখতে হবে যে বইয়ের কোন কোন অংশ তোমার জন্য গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো হাইলাইট করে তোমার পড়াটা অনেক বেশি জরুরি। যেমন পরবর্তী অংশটা হচ্ছে কবি ও লেখকের পরিচিতি। কবি ও লেখকের পরিচিতির অংশ থেকে একটা বড় অংশ থাকে, এবং অনেকে আমাদেরকে এখানে প্রশ্ন করেছে যে কিরকম, অনেকে আমাদেরকে প্রশ্ন করেছে যে কবি ও লেখকের পরিচিতি কি মনে রাখতে হবে কিনা। হ্যাঁ, কবি ও লেখকের পরিচিতি মনে রাখতে হবে, তার জন্মসালটা মনে রাখতে হবে, এবং এর পাশাপাশি তার যেসব বই আছে এবং তার জীবনের বিভিন্ন ধরনের ঘটনা যদি সেই কবি পরিচিতি বা লেখক পরিচিতিতে উল্লেখ থাকে তাহলে সেটাও তোমার একটু কষ্ট করে মনে রাখতে হবে। সুতরাং এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। আমাদেরকে আবির হোসেন মিনহাজ প্রশ্ন করেছে মাত্রা কিভাবে বুঝবো। আচ্ছা, তোমার প্রশ্নটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আপাতত মাত্রা বোঝানোর জন্য তোমাদের একটা বিস্তারিত ক্লাস হয়তো আমরা পরবর্তীতে চালনা করতে পারি। তবে আপাতত তোমাদের জন্য যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা কবিতার শেষে সেটি কোন মাত্রায় রচিত এবং কিভাবে 2+2+2+4 এরকম ছন্দে রচিত, এই রকম কথাগুলো সেখানে বলা আছে। সুতরাং এই ব্যাপারটা খেয়াল রাখবে। মাসুদ রানা সব গল্প পড়তে হবে কিনা সেটা জানতে চেয়েছে। মাসুদ রানা, তোমাকে বলছি যে আমরা সাধারণত দেখে থাকি যে গুরুত্বপূর্ণ উক্তি, গদ্যের কাহিনীর ধারাবাহিকতা, সেখানের লেখক পরিচিতি, এই বিষয়গুলো আসে। সুতরাং পুরো গল্প যদি না পড়ে তুমি যদি সেটার ধারাবাহিকতা মনে রাখতে পারো এবং কে কোন কথা বলেছে সেই বিষয়গুলো মনে রাখতে পারো, তাহলে তোমার জন্য অনেক বেশি এগিয়ে যাওয়া সম্ভব। এতজন রাইটারের বার্থ ডেট কিভাবে মনে রাখবো, অনেকে এই বিষয়টা নিয়ে খুব মাথা ব্যথা। খুবই ভালো ব্যাপার যে তোমরা এই বিষয়টা নিয়ে ভাবছো। আমি তোমাদেরকে যেটা আপাতত তোমাদের সমাধান দিতে পারি সেটি হচ্ছে তোমাদেরকে একটু কষ্ট করে প্রত্যেকটা লেখকের যেই নামের অংশ রয়েছে সেই নামের অংশের পাশে লিখে রাখতে পারো তার জন্মসাল কোনটি। এবং এইভাবে যদি তুমি একটা শীট মেনটেন করো, একটা খাতায় ধরো বঙ্কিমচন্দ্রের নাম লিখলে, বঙ্কিমচন্দ্র, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, এরকম করে 1-2 করে যদি তুমি প্রত্যেকটা লেখকের তালিকা করো এবং এইভাবে জন্ম,
এবং মৃত্যু একবার লেখার প্র্যাকটিসও হয়ে যাবে এবং একটা তোমার ছোট একটা খাতাও হয়ে যাবে এই 7 দিনের জন্য। সেখানে তুমি লিখবে যে এখানে 1838 আছে, এখানে 1861 আছে, সুতরাং এই জন্ম, এখানে মৃত্যু কবে এটা তোমার বলে দিতে হবে। আচ্ছা হ্যাঁ, আমাকে বলো বঙ্কিমচন্দ্রের মৃত্যু কত সালে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি একজন জনপ্রিয় লেখক বাংলা সাহিত্যের। তার মৃত্যু কত সালে? আসিফুল হক রাফি সে বলেছে 1894। 1894, হ্যাঁ সঠিক উত্তর। একজন আমার আরেকজনের প্রোফাইলের নামই হচ্ছে টার্গেট আমার ঢাবি, সে বলছে জানি না। শুনো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তোমার টার্গেট হয় তাহলে কিন্তু একদম এভাবে জানি না বলে উড়িয়ে দিলে হবে না, সেটা তোমাকে জানার চেষ্টা করতে হবে। যারা যারা উত্তর দিচ্ছ, অভিজিৎ সাহা, আরাফাত জাকারিয়া তায়েফ, সাকিব মুনতাসির, সাদমান সিফাত ভুল উত্তর দিয়েছ। আসিফুল ইসলাম আপন, হ্যাঁ যারা বলছো 1894 তাদের উত্তর সঠিক হয়েছে। যারা এইভাবে একটু কষ্ট করে একটা তালিকা এভাবে প্রস্তুত করে নিতে পারবে এবং প্রত্যেকটা জন্ম মৃত্যুর নাম আলাদা আলাদা করে লিখে নিতে পারবে, তাহলে একটু কষ্ট করে এগুলো মনে রাখাও হয়ে যাবে। প্রত্যেক দিন যদি একটু চোখ বুলাও তাহলেই অনেক দূর এগিয়ে যেতে পারবে। অনেকে বলছো যে 20-22 জন লেখকের নাম কিভাবে মনে রাখবো, এটা সম্ভব না, এরকম ভাবে বলছো। আসলে ভর্তি পরীক্ষাটাই তো এমন, একটু কষ্ট করতে হবে এই কয়টা দিন, তাহলে অনেক দূর পর্যন্ত যাওয়া সম্ভব। যেহেতু আগামী 4 বছর তোমার লাইফটা আসলে কিভাবে ডিফাইন্ড হবে সেই বিষয়টা সম্পর্কে তুমি আলোকপাত করছো এবং সেই বিষয়ে তুমি যাও, সেই বিষয়টা নির্ধারণ করার জন্য তুমি ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হচ্ছ, সেইটার জন্য তোমার প্রস্তুতি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যারা 1941 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর কথা বলছো তাদেরকে ধন্যবাদ। হ্যাঁ, এইভাবে আমাদের একজন বলেছে, তানভীর হাসান, আমাদের বইয়ের সবগুলো গদ্য কি পড়তে হবে? আমাদের সিলেবাসে তো সবগুলো ছিল না। না, এটা কিন্তু তোমাদের জন্য জানা খুব গুরুত্বপূর্ণ। তোমাদের এইচএসসির সিলেবাসে যেই কয়টি গদ্য পদ্য ছিল সেই কয়টি পড়াই তোমার জন্য গুরুত্বপূর্ণ, এবং গুরুত্বপূর্ণ শুধু নয়, সেটিই তোমার সিলেবাস। সুতরাং এটি নিয়ে বাকি যে গল্পগুলো আছে বইয়ে, যে বাকি গল্পগুলো যেগুলো তোমার এইচএসসি সিলেবাসে ছিল না, সেগুলো নিয়ে কিন্তু একদম মাথা ব্যথার দরকার নেই। অনেকে যদি সেগুলো এক্সট্রা পড়ে থাকো, সেগুলোর জন্য তোমাকে ধন্যবাদ। তবে যদি তুমি এইচএসসির সিলেবাসের মধ্যেই থাকো তাহলেই তোমার জন্য যথেষ্ট, এর বাইরে যাওয়া একদম দরকার নেই। সুতরাং আমরা আশা করি বুঝতে পেরেছি যে আমরা কোন কোন অংশ থেকে আমাদের প্রশ্নগুলো ফেস করব। তার পাশাপাশি আরও একটু জানিয়ে দিই যে আমাদের শব্দার্থ ও টিকাসমূহ থেকে একটা অংশের প্রশ্ন আসবে, এবং সেই সময় তোমার কাছে জানতে চাওয়া হবে যে কোনো একটা বিশেষ শব্দ দিয়ে সেই শব্দের অর্থ জানতে চাওয়া হবে এবং তোমাকে সেটার সঠিক উত্তর করতে হবে। আমাকে কেউ কি তোমরা বলতে পারো যে তোমাদেরকে একটা প্রশ্ন করি যে কি বলা যায়, তপবন এই শব্দটির অর্থ কি? তপবন, হ্যাঁ ইফাতারা এর মধ্যে প্রশ্ন করেছে যে সহপাঠও কি পড়া লাগবে কিনা। না, সহপাঠ পড়া লাগবে না। তোমাদের সিলেবাস সম্পর্কে কিন্তু খুব পরিষ্কার হয়ে নাও। তোমাদেরকে অবশ্যই নিজের এইচএসসির সিলেবাসের মধ্যে থাকতে হবে ফার্স্ট পেপারের জন্য, এবং সেখানে সহপাঠ অন্তর্ভুক্ত নয়, কোনো উপন্যাস অন্তর্ভুক্ত নয়। সুতরাং সেই ব্যাপারে মনোযোগী হওয়ার আপাতত দরকার নেই। তোমরা চেষ্টা করো যে নিজের সিলেবাসের মধ্যে যা আছে সেটাই শেষ করা। একজন তপবন শব্দটির উত্তর কেউ কি দিয়েছে? তপবন এই শব্দটির উত্তর কি? তপবন এই শব্দের অর্থটা কি? এখন পর্যন্ত কিন্তু আমি সঠিক উত্তর পাইনি। তপবন অনেকেই বলছো যে বৃক্ষ বা গাছ, এটি পুরোপুরি সঠিক উত্তর নয়। তুমি যদি তোমার জীবন ও বৃক্ষ এই গল্পটি পড়ো, জীবন
এই প্রবন্ধটি মূলত পড়ো, সেখানে তুমি জানতে পারবে যে তপবন কথাটির যে উত্তর তোমরা দিচ্ছ সেটি পুরোপুরি সঠিক নয়। সেখানে বলা আছে যে অরণ্যে বা বনে একজন ঋষির আশ্রম যদি থাকে তাহলে সেটা তপবন। অরণ্যে ঋষির আশ্রম, হ্যাঁ। যারা এই যে উত্তর দিয়েছে সাদমান সিফাত, তোমাকে অনেক বেশি ধন্যবাদ। মনীষীদের আশ্রম বা ঋষি যারা আছেন তাদের আশ্রম, এটি আমাদের আলোচনার অন্তর্ভুক্ত। মাহবুব আমাদেরকে বলেছে ভাইয়া সহপাঠ সিলেবাসের অন্তর্ভুক্ত না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের জন্য সহপাঠ বা উপন্যাস সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। বিগত বছরগুলোতেও প্রশ্ন আসতে শোনা যায়নি। সুতরাং তুমি যদি সেই ব্যাপারে তোমার ধারণা পরিষ্কার থাকে খুবই ভালো, যদি তুমি একদম ঝুঁকি মুক্ত থাকতে চাও খুবই ভালো। তবে সাধারণত সহপাঠ থেকে বিগত বছরে কোনো প্রশ্ন আসেনি। এখন তোমাদের জন্য আরো কিছু ধারণা দেওয়ার জন্য আমরা বলছি যে কবিতার লাইন সংখ্যা এবং গদ্য ও পদ্যের উৎস, এই দুটো অংশ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। গদ্য এবং পদ্য কোন অংশ থেকে নেওয়া হয়েছে এটি কিন্তু তোমার, বা কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে, কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এটি মনে রাখা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটি প্রশ্নের আরেকটি ধরন। কবিতার লাইন সংখ্যা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। যেমন তোমাকে হঠাৎ করে হয়তো জিজ্ঞাসা করা হবে যে আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতাটি কয় লাইন? আমাকে কেউ কি জানাতে পারো আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতাটি কয় লাইন? এটি কেউ কি উত্তর করতে পারবে? কেউ কি আমাকে উত্তর জানাতে পারবে যে আমি কিংবদন্তির কথা বলছি এটি কয় লাইন? অনেকে অনেক রকম উত্তর দিচ্ছ, 68, 67, 81, 22, বিভিন্ন ধরনের কথা বলছো কেন আমি বুঝতে পারছি না। তোমরা এই ব্যাপারে আমি উত্তর দিতে চাই না, তোমরা একটু কষ্ট করে নিজেরা জেনে নেওয়ার চেষ্টা করো যে প্রত্যেকটা কবিতার লাইন কয়টা। এইটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের ধরন। আমাদের কবিতার নাম শব্দের পুনরাবৃত্তির সংখ্যা, এটি সম্পর্কেও জানা প্রয়োজন। যেমন এটির মানেটা কি? এটার মানে হচ্ছে যদি 18 বছর বয়স তোমার একটা কবিতা হয়, সেই 18 বছর বয়স কবিতায় 18 শব্দটা কয়বার, 18 বছর বয়স শব্দটা কয়বার, এই প্রশ্নগুলো সাধারণত আসতে দেখা গেছে। সুতরাং এটি আরেক ধরনের প্রশ্ন। আমাকে যারা বলছো যে কোন গদ্যগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন পদ্যগুলো বেশি ইম্পর্টেন্ট, এই ব্যাপারে কোনো নির্ধারিত উত্তর দেয়া কিন্তু অনেক বেশি কঠিন। সুতরাং এই ব্যাপারে আমরা কোনো মতামত দিতে চাই না। আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে প্রশ্নের কিছু স্ট্রাকচার আছে, এটি মনে করার কোনো কারণ নেই যে প্রশ্নের কোনো ধরন নেই এবং যে কোনোভাবে প্রশ্ন সাধারণত হয়ে থাকে, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটি হচ্ছে যে গদ্যের কাহিনীর ধারাবাহিকতা, পদ্যের কাহিনীর ধারাবাহিকতা, পদ্যের ছন্দ, কবি এবং লেখকের পরিচিতি সম্পর্কিত ধারণা, উক্তিগুলো কে বলেছেন, শব্দার্থ ও টিকা কেমন, গদ্য ও পদ্যের উৎস কি, কবিতার লাইন সংখ্যা কেমন, কবিতার নাম শব্দের পুনরাবৃত্তি সংখ্যা কিরকম, এই জিনিসটি তোমাদেরকে জানতে হবে। সুতরাং এইগুলো যেটি তোমাদেরকে বলে দেওয়ার কথা বলতে চাচ্ছি আমরা, সেটি হচ্ছে যে কোনো একটা চ্যাপ্টার যখন এখন পড়বে তখন এই যে ক্রাইটেরিয়াগুলো আমরা বলে দিয়েছি সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে পড়বে, অর্থাৎ প্রত্যেকটি উক্তি মনোযোগ দিয়ে পড়বে। একদম থরলি পড়ে গেলাম কিন্তু কোনো উক্তি জানলাম না, তাহলে কিন্তু হবে না। যদি শব্দার্থ টিকা না পড়ো তাহলে হবে না। অনেকে আমাকে প্রশ্ন করেছো এখানে যে টিকা পড়াটা কি ইম্পর্টেন্ট কিনা। টিকা পড়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা একদম অস্বীকার করা যাবে না এবং এটা এড়ানোর কোনো সুযোগ নেই। শাইমা ফারিহা আলম, বাংলা প্রথম পত্র থেকে কয়টার মতন প্রশ্ন আসে? আমরা ক্লাসের শুরুতেই উত্তরটা দিয়ে দিয়েছি ফারিহা। আমরা বলেছি যে 4 থেকে 6টি প্রশ্ন সাধারণত বাংলা ফার্স্ট পেপার থেকে আসে। সুতরাং তোমাকে এটি খুব খেয়াল করে মনে রাখতে হবে যে কিভাবে কয়টি প্রশ্ন তোমাকে ফেস করতে হবে এবং
প্রত্যেকটা প্রশ্ন পারার চেষ্টা করবে। এই ব্যাপারটা তোমাদের জন্য বলতে বলতে এখন আমরা তোমাদের জন্য কুইজ নিয়ে হাজির হয়েছি। আমাকে জানাও, গদ্যের কাহিনী ও প্রেক্ষাপটের যে প্রকৃতির কথা আমরা বললাম, সেইখানে আমাদের নীরব ভাষায় বৃক্ষ আমাদেরকে কি শোনায়। এইটির প্রথমটা আছে সার্থকতার গান, তারপরে আছে ভালোবাসার গান, তারপরে আছে পাখির ডাক, তারপরে আছে পাতার মর্মর শব্দ। এখন আমাকে বলো যে কোনটি সঠিক উত্তর। নীরব ভাষায় বৃক্ষ আমাদেরকে কি শোনায়, এখানে কোনটি সঠিক উত্তর? হ্যাঁ, জুবায়েদ অভি, সুচিশ্রিতা তিথি, সারাফ নূর, আরাফিন শান্ত, মুন্নি আক্তার, আরাফ জাকারিয়া তায়েফ, তাসনোভা, হাসান সারা, সাদমান সাকিব, আবির আহমেদ, মাসুদ রানা, তোমাদেরকে অনেক ধন্যবাদ। এইগুলো আমরা উত্তরগুলো থেকে আমরা পেয়ে গিয়েছি যে আমাদের সঠিক উত্তরটা হবে সার্থকতার গান। এটি সমাধান করার উপায়টা কি? আমরা তো উত্তরটা জানলাম। সমাধান করার উপায় হচ্ছে, তুমি যখন প্রশ্নটা দেখবে নীরব ভাষায় বৃক্ষ আমাদেরকে কি শোনায়, তখন চিন্তা করার চেষ্টা করবে যে এটি আসলে উৎসটা কি, এটি কোত্থেকে নেওয়া হয়েছে, এই প্রশ্নটা আসলে কোত্থেকে নেওয়া হয়েছে। তোমার যদি হঠাৎ করে এটি মনে না পড়ে যে এটি উত্তরটা কি হবে, তখন চিন্তা করার চেষ্টা করবে যে এটার উৎসটা কি। আমরা উৎসটা জানি যে এটা মোতাহের হোসেন চৌধুরীর জীবন ও বৃক্ষ, জীবন ও বৃক্ষ এই চ্যাপ্টারটি থেকে নেওয়া হয়েছে এবং এটি মূলত একটা প্রবন্ধ। এই প্রবন্ধে আমাদের একটা লাইন ছিল যে নীরব ভাষায় বৃক্ষ আমাদেরকে শোনায় সার্থকতার গান। যারা এই সঠিক উত্তরটি দিচ্ছ তাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা সবসময়ই চেয়েছি যে তোমাদেরকে এই প্রশ্নের উত্তরগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিতে। আরেকবার তাই মনে করিয়ে দেই যে আমাদের পুরো ক্লাসের কিন্তু আরও বেশ কিছু অংশ বাকি রয়েছে এবং এই কারণে আমরা চাই যে তোমরা আজকে অনেক মানুষ আমাদের আজকের এই ক্লাসটিতে অংশগ্রহণ করো, কারণ আজকে যেই 250 থেকে 300 মানুষ আমাদের এই ক্লাসটিতে অংশগ্রহণ করছো তারাই কিন্তু শুধুমাত্র ঘ ইউনিটে পরীক্ষা দেবে না, পরীক্ষা দিবে আরও অনেকে। সুতরাং আমরা চাই যে তোমরা তোমাদের বন্ধুদেরকেও এখানে অংশগ্রহণ করাও, তারা যাতে কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদেরকে করে এবং সেই প্রশ্নের উত্তর যেন আমরা এখানে তোমাদের জন্য হাজির করতে পারি। আমরা চাই কোনো ধরনের কনফিউশন ছাড়াই 10 মিনিট স্কুলের প্রত্যেকটা শিক্ষার্থী যেন পরীক্ষার হলে উপস্থিত হতে পারে। আমরা চাই যে তোমাদের এই ধরনের কোনো কনফিউশন যেন না থাকে যে কী ধরনের প্রশ্ন আসলে আমাদের পরীক্ষায় ফেস করতে হয়। আমাদেরকে প্রশ্ন করেছে সামিন রহমান যে বাংলা দ্বিতীয় থেকে কয়টি আসবে। তুমি একটু নিজেই চিন্তা করে নাও। আমরা বলেছি যে 4 থেকে 6টা প্রশ্ন যদি বাংলা ফার্স্ট পেপার থেকে আসে তাহলে বাকি অংশের যে প্রশ্নটা সেটার পুরোটা বাংলা সেকেন্ড পেপার থেকে আসে। সুতরাং সেই হিসেবে 24 থেকে 26টা প্রশ্ন আমরা সবসময় দেখি যে বাংলা সেকেন্ড পেপার থেকে এসে থাকে। বাংলা ফার্স্ট পেপারের গুরুত্বের ব্যাপারটা কিন্তু তোমাদেরকে আগেই বলেছি যে এটি কিন্তু একটা নিশ্চিত উত্তর। তোমার নিজের এইচএসসির পড়া থেকে তুমি অনেক ভালোভাবে এগুলো জানো। সুতরাং বাংলা ফার্স্ট পেপারের সবগুলো এই 4 থেকে 6টা প্রশ্ন কিন্তু কারেক্ট করা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই 4 থেকে 6টা প্রশ্ন কিন্তু ভর্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তাদের একটা বড় অংশ পেরে যাবে। সুতরাং তাদের সঙ্গে কম্পিট করতে হলে তুমি যদি প্রতিযোগিতায় তাদের সঙ্গে থাকতে চাও তাহলে কিন্তু সবার আগে তারা যা পেরেছে তা তোমাকে পারতে হবে এবং তারপর তারা যা পারেনি সেটার দিকে অ্যাপ্রোচ করতে হবে। সুতরাং এই দিকটা খেয়াল রাখা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই 4 থেকে 6টা প্রশ্ন পারা অনেক সহজ, তারপরও এই 4 থেকে 6টা প্রশ্ন যেন ভুল না হয় সেটা খুব ভালোভাবে খেয়াল রাখবে। এখন আমরা আরেকটা প্রশ্ন দেখি, শিরে দিয়ে বাঁকা তাজ এর পরের লাইনটা কি? আমরা আরেকটা প্রশ্নের সমাধান করব, শিরে দিয়ে বাঁকা তাজ এর পরের লাইনটা কি? এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদেরকে ফেস করতে হয় যে কোনো একটা গদ্যাংশ বা প্রবন্ধ যেরকম রয়েছে সেই
প্রবন্ধের ক্ষেত্রে কোনো একটা লাইন আছে, সেই লাইনে হয়তো কোনো একটা কবিতার অংশ রয়েছে, সেই কবিতার অংশের উত্তর কিন্তু তোমার জানতে হবে। চমৎকার, অনেকেই এই আনকমন প্রশ্নটির উত্তরও পেরে যাচ্ছ। তাসনুভা হাসান সারা, সুরাইয়া আমিন, তাসনিম জামান রিমি, আসাদ বিজয়, আরাফিন শান্ত, তুফাইল আহমেদ পাপন, জুবাইদ অভি, তোমাদেরকে অনেক ধন্যবাদ। শিরে দিয়ে বাঁকা তাজ, এর পরের লাইনটা যারা উত্তর করছে আরেকটু অপেক্ষা করি তোমাদের উত্তরের জন্য, তারপরে আমি সঠিক উত্তর বলছি। অনিক হাসান, মাসুদ রানা, ইফাতারা, অনেকেই বলছো। তাসনিমুল হাসান চিশতি, সিজান, সারাফনুর, হ্যাঁ অনেকে বলছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। যারা উত্তরটা বলেছো ক, তাদের উত্তর সঠিক। এবং এই প্রশ্নের সমাধানটা আমরা কিভাবে করলাম? আমরা করলাম শিরে দিয়ে বাঁকা তাজ, এই অংশটা নেওয়া হয়েছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের চাষার দুঃখ, যেই প্রবন্ধটি রয়েছে আমাদের, চাষার দুঃখ, এই অংশ থেকে। এবং সেইখানে আমাদের একটা লাইনই আছে যে শিরে দিয়ে বাঁকা তাজ ঢেকে রাখে টাক। এখানে একটা এরকম একটা পদ্যাংশ রয়েছে, সেই পদ্যাংশের পাশাপাশি আরো বেশ কিছু পদ্যাংশ কিন্তু সেখানে রয়েছে, যেমন নিজ অন্ন পর কর পণ্যে দিলে, পরিবর্ত ধনে দুর্ভিক্ষ নিলে। এরকম আমাদের বেশ কিছু পদ্যাংশের লাইন রয়েছে, যেই লাইনগুলো আমাদেরকে একটু কষ্ট করে মনে রাখতে হবে। আজকের এই ক্লাসে আমরা মূলত সেই প্রশ্নের ধরনগুলো নিয়ে আলোচনা করছি। আমরা মূলত কোনো সাজেশন দেওয়ার জন্য আজকের এই ক্লাসে অবতীর্ণ হইনি। আমরা যেটি করতে চেয়েছি সেটি হচ্ছে তোমাদেরকে একটা স্ট্রাকচার যেন পরবর্তী 7 দিন অনুসরণ করানো যায়, সেই উদ্দেশ্যে আজকের এই ক্লাসে আমরা হাজির হয়েছি। মিলি সুমাইয়া আমাদেরকে প্রশ্ন করেছে, বাংলা ফার্স্ট কি সব গল্প কবিতা থেকে কোশ্চেন আসবে নাকি শুধু যেটুকু আমাদের সিলেবাসে আছে এমন গল্প কবিতা থেকে কোশ্চেন আসবে? মিলি সুমাইয়া, তুমি হয়তো আমাদের হৃদয় হাসান আমাদেরকে প্রশ্ন করেছে, ভাই সব কবিতা কি মুখস্থ করতে হবে? না, তোমার প্রত্যেকটা কবিতার লাইন কিন্তু এরকম মুখস্থ করার মতো নয়। আমরা আবার ফিরে এসেছি, যারা বলছো ব্রডকাস্ট ইন্টারাপ্টেড, আমরা কিন্তু আবার ফিরে এসেছি, আবার জয়েন করো, আমরা কিন্তু আবার আছি তোমাদের কাছে। না, ক্লাস শেষ হয়নি এখনো, আমরা তোমাদের ফিরে আসার জন্য অপেক্ষা করছি। আমরা তোমাদের ফিরে আসার জন্য আর কিছুক্ষণ অপেক্ষা করছি। ওকে, এখন আমরা দেখি, আমরা পরবর্তী যে প্রশ্নের ধরন পদ্যের কাহিনী নিয়ে আলোচনা করেছিলাম, সেই পদ্যের কাহিনী সেটা কিরকম, এই প্রশ্নগুলো সাধারণত কিরকম হয়। যেমন একটা প্রশ্ন তোমাদের সামনে, কবি আল মাহমুদ পাখিরূপে কোথায় প্রবেশ করেছেন? এই প্রশ্নটা খুব সম্ভাব্য একটা প্রশ্ন। আমাদেরকে জানাও যে এইটার উত্তরটা কি হবে। কবি আল মাহমুদ পাখি রূপে কোথায় প্রবেশ করেছেন? তোমাদের কাছে উত্তর আশা করছি। আশির ইন্তেসার, জুবাইদভি, নুসরাত জামান, দেবাশিস চন্দ্র দাস, আরেফিন শান্ত, সুচিস্মিতা তিথি, নুরি জান্নাত পারমিতা, সাদমান সাকিব, অনেকে আমাদেরকে উত্তর দিচ্ছ যে এই উত্তরটা হচ্ছে 2। আমাকে এখন বলো যে কবি আল মাহমুদের সেই কবিতাটির নাম কি? কবি আল মাহমুদের এই কবিতাটির নাম কি? আমরা প্রশ্ন সমাধানের উপায়ের দিকে যেহেতু যাচ্ছি, আমাকে জানাও যে যেই এই প্রশ্নটা যেই কবিতা থেকে এসেছে সেটি আসলে কোন কবিতা, নামটা আমাকে বলো। বন্য প্রকৃতিতে উত্তর যারা দিচ্ছ তাদের উত্তর একদম সঠিক, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আমরা এরকমই চাইছিলাম যে তোমরা সবাই যাতে উত্তর করতে পারো, এরকম ধরনের প্রশ্নে তোমাদেরকে প্রস্তুত করা আমাদের দায়িত্ব ছিল। এরকমভাবে তোমার বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে আমাকে। হ্যাঁ, সুচিস্মিতা তিথি জানিয়েছে, কমলা বাবা সে জানিয়েছে যে এই কবিতাটি নাম হচ্ছে লোক লোকান্তর।
হ্যাঁ, মাহবুব, সাদিয়া মাহমুদ, অনন্যা, দেবাশিস চন্দ্র, আহ, ফরিদ বক্স, সোহেল, সাদমান সাকিব। হ্যাঁ, তোমরা যারা উত্তর দিচ্ছ যে লোকান্তর, তাদের উত্তর সঠিক। লোকান্তর কবিতাটি থেকে এই প্রশ্নটা নেওয়া হয়েছে এবং এই প্রশ্নে তোমাকে জানতে চাওয়া হয়েছে যে কবি আল মাহমুদ পাখি রূপে কোথায় প্রবেশ করেছেন। যে ঠিক এরকম ভাবে তোমার বিভিন্ন কবিতায় বিভিন্ন ধরনের কাহিনী বর্ণিত আছে, যেইটায় একটা ধারাবাহিকতা আছে। কবি আল মাহমুদ পাখি রূপে প্রবেশ করেছেন, 18 বছর বয়স কি মানে না, এই ধরনের কিছু প্রশ্ন তোমার পরীক্ষার প্রশ্নে সাধারণত ফেস করতে হতে পারে। তোমাদের জানার জন্য আরও একটা বিষয় জানিয়ে দিই, সেটি হচ্ছে যে বিগত বছর কিন্তু সিলেবাস একদম আলাদা ছিল। সাকিব মুনতাসির, তোমার কান্নাকাটি করার কিছু নেই, আমরা তোমার উত্তরও গ্রহণ করেছি। তোমাদের জন্য যেটি বলছি সেটি হচ্ছে যে বিগত বছরগুলোতে কিন্তু সিলেবাস আলাদা ছিল, আমরা একটা ভিন্ন সিলেবাসে, আমি নিজেও পরীক্ষা দিয়েছি একটা ভিন্ন সিলেবাসে। সেই কারণে তোমরা হয়তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি সলভ করো, সেখানে হয়তো তোমরা তোমাদের যেই গল্প কবিতাগুলো রয়েছে তার সঙ্গে মিল পাওয়ার সম্ভাবনা অনেক কম। তারপরও তোমরা যেটি সেই প্রিভিয়াস ইয়ার থেকে ধারণা পেতে পারো যে প্রশ্নের ধরনটা কীরকম হতে পারে। আমরা সেই প্রশ্নের ধরন নিয়েই আজকের ক্লাসে আলোচনা করছি এবং সাধারণভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ইতিহাস যেটি বলে সেটি হচ্ছে যে এই ধরনের প্রশ্নগুলোই সাধারণত বাংলা প্রথম পত্রে আসে। সুতরাং বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে বিগত বছরের প্রশ্ন সলভ করলে কমন পড়বে কি পড়বে না সেটি তোমরা নিজেরাই বুঝে নিতে পারো। একদম নতুন ধরনের প্রশ্ন হবে, তবে ধরনটি আসলে কীরকম, টাইপগুলো কীরকম, সেগুলো কিন্তু আমরা বলে দিচ্ছি তোমাদের। হ্যাঁ, আরেফিন শান্ত যেমন বলেছে যে কিছুটা মিল আছে, হ্যাঁ সত্যি কথা যে কিছুটা মিল আছে, যেমন 18 বছর বয়স কবিতাটি আমি পড়েছিলাম, কিন্তু এর বাইরে তাহারই পরে মনে পড়েছিলাম আর কোনো কবিতার কথা আমার না, আর কোনো কবিতা আমি পড়িনি। তোমরা যেটা পড়ছো ঠিক সেরকমভাবে তোমরা যেসব গল্প পড়ছো সেই গল্পের কিন্তু বলতে গেলে কোনোটি আমরা আমাদের সিলেবাসে পড়িনি। সুতরাং এইটি খুব খেয়াল করার মতো বিষয় যে তোমাদের একদম নতুন প্রশ্ন আসবে, সেই নতুন প্রশ্নের একটা ফিক্সড টাইপ আছে। অ্যালেক্স, সৌরভ, তুমি রাগ করো না, আমরা তোমার পরবর্তী উত্তরগুলো গ্রহণ করার চেষ্টা করব। তৈমুর আকবর শাহরোজ, সেকেন্ড পেপার ক্লাস কি কবে হবে ভাই? ওইটা অনেক দরকার। হ্যাঁ, তোমার জন্য বলছি তৈমুর, তুমি আমাদের 10minuteschool.com ওয়েবসাইটটিতে গিয়ে আমাদের যে আগে করা লাইভ ক্লাসগুলো রয়েছে সেই লাইভ ক্লাসগুলোতে একটু অংশগ্রহণ করতে পারো। সেটার জন্য 10minuteschool.com-এ গিয়ে তুমি লাইভ একটা বাটন আছে, সেই বাটনে প্রেস করে যদি বাংলায় ক্লিক করো তাহলেই বাংলা সেকেন্ড পেপারে গুরুত্বপূর্ণ সব চ্যাপ্টারের লাইভ ক্লাস যেগুলো আমরা নিয়েছি সেগুলো স্টোর করে রাখা আছে। আমরা চাইবো যে তোমরা যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তারা যাওয়ার আগে সেই ক্লাসগুলো একবার ভালোভাবে করে যাও। পরবর্তী প্রশ্ন, পদ্যের ছন্দ নিয়ে, যেটি নিয়ে অনেকেই বিভিন্ন ধরনের সমস্যা ফেস করছো, তাদের জন্য এই প্রশ্নটা একটু প্র্যাকটিসও হয়ে যাক তোমাদের জন্য। আমি কিংবদন্তির কথা বলছি, এটি কোন ছন্দ অনুসরণ করে রচিত হয়েছে? আমাকে জানাও। আমি কিংবদন্তির কথা বলছি, এটি কোন ছন্দ ব্যবহার করে রচিত হয়েছে? আমাকে কেউ কি বলতে পারো এটি কোন ছন্দে রচিত হয়েছে? অনেকে উত্তর দিচ্ছে খ, আরো বেশ কিছু উত্তর আসছে, দেখার চেষ্টা করি কে কি বলছো। বিভিন্ন ধরনের উত্তর আসছে। আমি একজনকে বিশেষভাবে অভিনন্দন দিব এইটির যদি সঠিক উত্তর কেউ দিতে পারে। তোমাদের উত্তরের জন্য অপেক্ষা করছি। যারা উত্তর দিচ্ছ অক্ষরবৃত্ত, তারা
ভুল উত্তর দিয়েছ, এটা কিন্তু সঠিক উত্তর নয়। অক্ষরবৃত্ত ঠিক উত্তর নয়। এইখানে তোমার যেই জিনিসটি মনে রাখার বিষয় সেটি হচ্ছে, আমি কিংবদন্তির কথা বলছি, এটি চ্যাপ্টারের শেষে লেখা আছে যে এটি গদ্য ছন্দে রচিত। গদ্য ছন্দে রচিত, তোমাদেরকে এটি মনে রাখা প্রয়োজন। এবং সেই ক্ষেত্রে আমি খেয়াল করেছিলাম তাসনিমুল হাসান চিশতি, সে সবার আগে এই ভুলটি ধরতে পেরেছে যে এইখানে গদ্য ছন্দের কথা আমরা বলা উচিত ছিল। তোমার জন্য সেই ক্ষেত্রে সঠিক উত্তর কোনটি হতে পারতো, খেয়াল করে দেখবে যে গদ্য ছন্দ যখন বলা, তখন বলা আছে যে প্রচলিত ছন্দের বাইরে গিয়ে এটি একটি প্রাকৃতিক ছন্দে রচিত। সেই ক্ষেত্রে তোমার অপশনে যদি গদ্য ছন্দ সরাসরি না থাকে, তোমাকে বলতে হবে এটা নিয়মহীন ছান্দিকতা। যারা ঘ উত্তর দিয়েছ তাদেরকে অভিনন্দন জানাই, জুবায়েদভি, মাসুদ রানা, ইফাত হোসেন বাঁধন, আর ফাহাদ নাসরুল্লাহ, সে যেমন বলেছে গদ্য ছন্দে রচিত। বাকি সবার উত্তর কিন্তু একদম ভুল। যারা নিয়মহীন ছান্দিকতা এবং গদ্য ছন্দের কথা বলেছ তাদের উত্তর বাদে সবার উত্তর কিন্তু ভুল হয়েছে। খেয়াল করে দেখেছ, এটা মনে রাখা একটু কষ্ট। এটা বাড়তি কোনো উপায় নেই যে তুমি এটা আলাদা করে এইভাবে মনে রাখবে। ঠিক যেরকমভাবে আমরা ডিটেক্ট করার কোনো উপায় নেই, ঠিক যেরকমভাবে আমরা কবি এবং কবির জন্মসাল মৃত্যুসাল মনে রেখেছি, ঠিক তেমনিভাবে আমাদের এরকমভাবে একটা কবিতার তালিকা করতে হবে, যেখানে আমরা প্রথমত কবিতার নামকে রাখব এবং তার সাথে সেটি কোন ছন্দ অনুসরণ করেছে সেটি লিখে রাখবো। তোমার কবিতার যদি একটা লিস্ট এভাবে করে ফেলতে পারো এবং সেখানে ধরো ঐকতান একটা কবিতা তোমার কাছে দেয়া আছে এবং সেই ঐকতান কবিতাটি কোন ছন্দে রচিত সেটি তোমার কাছে জানতে চাওয়া হয়েছে, সেই ক্ষেত্রে তোমার কিন্তু সঠিক উত্তরটা দিতে হবে। ঐকতান সঠিক উত্তর দেওয়ার জন্য তোমার এই জায়গাটায় লিখে রাখতে হবে যেটি কোন ছন্দ। আমাকে কেউ কি বলতে পারো যে ঐকতান কবিতাটি কোন ছন্দে রচিত? ঐকতান কবিতাটি কোন ছন্দে রচিত? এটির একদম সঠিক উত্তর কিন্তু দিতে হবে, আংশিক উত্তর দিলে হবে না, তার নাম কিন্তু বলবো না। আংশিক উত্তর দিলে হবে না। অনেকে বলছো অক্ষরবৃত্ত, আংশিক উত্তর দিলে হবে না। তোমাদের উত্তরের জন্য অপেক্ষা করছি। বই দেখতে যেও না। বই দেখতে যেও না। অক্ষরবৃত্ত যারা বলছো তাদের উত্তরটা কিন্তু ভুল। তোমাকে কনফিউজ করার জন্য এই প্রশ্নটা দেয়া হতে পারে। সুতরাং এইখানে তোমার মনে রাখতে হবে উত্তরটা হচ্ছে সমিল প্রবাহমান অক্ষরবৃত্ত, শুধু অক্ষরবৃত্ত নয়। তোমার একটা অপশনে কিন্তু অক্ষরবৃত্ত থাকবে, পরবর্তী অংশে কিন্তু সমিল প্রবাহমান অক্ষরবৃত্ত থাকবে। সুতরাং এইটি যদি তোমার উত্তর যদি অক্ষরবৃত্ত দিয়ে আসো তাহলে কিন্তু হবে না। অবুঝ বালক বলছে তারটা পড়ছি না, সে আমার কাছে দুঃখ প্রকাশ করেছে। সাদিয়া মাহমুদ অনন্যা প্রবাহমান অক্ষর ছন্দ সে বলার চেষ্টা করেছে, না সেটাও সঠিক নয়। মেহেদি হাসান বলেছে প্রবাহমান অক্ষরবৃত্ত, তারটা আংশিক সঠিক, তবে সমিল কথাটি যেটাই উল্লেখ থাকবে সেটি সবার আগে উত্তর করার চেষ্টা করবে। মাহবুব যেমন সবার আগে বলেছে যে সমিল প্রবাহমান অক্ষরবৃত্ত। সারাফনুর একবার কিন্তু ভুল উত্তর দিয়েছে, তারপরে এটি বলার চেষ্টা করছে যে এটি সমিল প্রবাহমান অক্ষরবৃত্ত। যারা এর পরবর্তীতে যারা আমাদের সঠিক উত্তর করতে পারবে তাদের জন্য
আমরা একটা বিশেষ পুরস্কার রাখবো। যেমন মাসুদ রানা আমাদের কাছে চেয়েছে যে ভার্চুয়াল চকলেট কোথায়। ভার্চুয়াল চকলেটটা খুব দামি হবে না, তবে তোমাদের জন্য একটা বিশেষ উপহার ভর্তি পরীক্ষা উপলক্ষে থাকতেই পারে। আমাকে জানাও যে শব্দার্থের ক্ষেত্রে যদি তোমার এই প্রশ্নটি আসে যে পখাল বলতে আসলে কি বোঝায়, পখাল বলতে আসলে কি বোঝায় আমাদেরকে জানাও। শব্দার্থের উত্তর তোমাদের কাছে জানতে চাইছি যে পখাল এটি বলতে আসলে কি বোঝায়। সবার আগে যে তিনজন উত্তর দিবে তাদের জন্য থাকছে পুরস্কার। অঙ্কন বিশ্বাস, আর কে রিয়াজ, নুসরাত জামান, তোমাদেরকে অভিনন্দন। তোমাদের জন্য থাকছে এই 3টি চকলেট, তোমাদের জন্য এই ভার্চুয়াল চকলেট। তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ। এর পাশাপাশি যারা উত্তর দিয়েছ আরেফিন শান্ত, সুচিশ্রিতা তিথি, জাহিন, ঋতু, এজে অনিক, রামিসা তাসনিম, সালসাবিল আল কুরেশি, তানভীর, যারা বলছো যে পান্তা ভাত, শুধুমাত্র তাদের উত্তর সঠিক। পখাল বলতে বোঝানো হয় পান্তা ভাত। যারা উত্তর করছো 4 কিংবা 1, হাত পাখা এক ধরনের খাদ্য, এটি কোনো উত্তর হয়নি। সুতরাং পান্তা ভাত এটি কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। শব্দার্থের ক্ষেত্রে এটি তোমার মনে রাখা খুব বেশি পরিমাণ জরুরি। এখন কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে যে এত শব্দার্থ মনে রাখবো কিভাবে, এত কবির নাম মনে রাখবো কিভাবে, এটাই কিন্তু কম্পিটিশন, এইটা নিয়েই তোমার প্রতিযোগিতা। সুতরাং এইটা নিয়ে এরকমভাবে নিজেকে হতাশ করে ফেলার কোনো মানে নেই। চেষ্টা করো যে আরও বেশি করে মনে রাখার, আর একটু বেশি করে পড়ার। এই 4 থেকে 6টা প্রশ্ন পারলে কিন্তু তোমার ভর্তি পরীক্ষায় প্রায় 5 থেকে 7 নম্বর তোমার জন্য কনফার্ম হয়ে যাচ্ছে। সুতরাং এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এই 5 থেকে 7 কিন্তু তোমাকে অনেক দূরে গিয়ে নিয়ে যেতে পারে। সুতরাং চেষ্টা করবে এটি খুব ভালোভাবে উত্তর করার। এখন তোমাদের কাছে আরেকটা প্রশ্ন, যেই প্রশ্নটা সবার আগে যে উত্তর করবে, ফারহান খান বলছে যে সে অনেক আগে দিয়েছে উত্তর, তার উত্তরটা চোখে পড়েনি আমার। তবে এখন চেষ্টা করো যে তোমার উত্তরটা সঠিক হয় কিনা। অনেকে প্রশ্ন করছো যে এটা ডি ইউনিটের জন্য কিনা। হ্যাঁ, আমরা ক্লাসটা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটকে ফোকাস করে করছি। তবে বাংলা বা যত ভর্তি পরীক্ষায় আসবে, বাংলা ফার্স্ট পেপার যত ভর্তি পরীক্ষায় ইনক্লুডেড আছে, যেমন সামনে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের পরীক্ষা আছে, এর পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে, চিটাগাং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে, সেগুলোর অনেকগুলোতেই কিন্তু বাংলা প্রথম পত্র থেকে প্রশ্ন আসে। এইচএস সেতু যেরকম বলছো যে এই লাইভ ক্লাসগুলো কিন্তু শুধুমাত্র অ্যাডমিশনের জন্য আপাতত নেওয়া হচ্ছে। আমরা যেই গ্রুপটি এখন চালনা করছি, যে লাইভ অ্যাডমিশন কোচিং গ্রুপ নামে, 10 মিনিট স্কুল লাইভ অ্যাডমিশন কোচিং, সেই গ্রুপটিতে আমাদের একটা 50,000 মানুষের একটা বেজ রয়েছে। তারা এখানে নিয়মিত অংশগ্রহণ করে এবং এর মাধ্যমে আমরা এই লাইভ ক্লাসগুলো তাদের জন্য আপাতত নিচ্ছি। তবে পরবর্তীতে বিভিন্ন ধরনের লাইভ ক্লাস আমরা তোমাদের জন্য নিয়ে আসব। এখন সবার আগে কে উত্তর করতে পারে সেটি আমি দেখতে চাই। সবাই কিবোর্ড হাতে নিয়ে বসে থাকো, যার যার মোবাইল আছে মোবাইলের কিবোর্ড হাতে নিয়ে বসে থাকো। তোমাদের জন্য প্রশ্ন থাকছে এখন, মিসক্রিয়ান্ট শব্দের অর্থটা কি? সবার আগে কে উত্তর করতে পারবে মিসক্রিয়ান্ট শব্দটির অর্থ কি? মিসক্রিয়ান্ট শব্দটির অর্থ কি? সুচিশ্রিতা তিথি, তোমাকে অনেক অভিনন্দন, সে সবার আগে উত্তর করতে পেরেছে। কমেন্ট লিস্টে হয়তো অনেকেই চেষ্টা করেছে সবার আগে উত্তর দেওয়ার। সুচিশ্রিতা তিথির পাশাপাশি সুস্মিতা খানম রাত্রি, তাসনুবা হাসান সারা, আর কে রিয়াজ, তাবাসসুম রিশা, আরেফিন শান্ত, নাহিয়ান হাসান নাভিদ, শাইমা ফারিহা আলম, অনেকে উত্তর দিচ্ছ। যারা খ উত্তর দিচ্ছ, ঋতু, ফ্লোরামুন, জাহিন, আসিফে হোসেন, রিমলেস স্বপন, হুমায়রা স্বর্ণা,
যারা অভিযোগ করছো যে আমি নাম পড়ছি না, আমি কিন্তু এক টানে তোমাদের নাম বলে যাচ্ছি, তোমাদের কমেন্ট কিন্তু আমি পড়ার চেষ্টা করছি। সুতরাং আমার উপর রাগান্বিত হওয়ার কিন্তু কোনো কারণ নেই। আমরা চেষ্টা করছি তোমাদের সবার কমেন্ট পড়ার, সবার সঙ্গে ইন্টারেক্ট করার। আমাদের সঙ্গে রাগ করো না, তোমাদের অংশগ্রহণের মাধ্যমে আমরা আজকের এই ক্লাসটা করছি। তবে যেহেতু সবার আগে উত্তরটা ভেসে উঠছে, ডিসপ্লেতে ভেসে উঠেছে সুচিশ্রিতা তিথি, তার জন্য এই ভার্চুয়াল চকলেটটি থাকছে। তোমাকে অনেক অনেক অভিনন্দন। আমরা চাই যে পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তরও তোমরা একইভাবে সবাই খুব ভালোভাবে দাও। অনেকে বলতে চাচ্ছ যে আগে করছো, আমরা এরকমই চাই যে তোমরা কম্পিটিশনটা এরকম করো। এখন আমরা দেখতে চাই যে তোমার প্রস্তুতি অনেক ভালো হচ্ছে। এখন তোমাদের জন্য আরেকটা প্রশ্ন হাজির হচ্ছে, তবে এর মধ্যে শেষ করে নাও। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে দুষ্কৃতকারী। আগের যে প্রশ্নটি আমরা করেছিলাম সেটির সঠিক উত্তর হচ্ছে দুষ্কৃতকারী। অনেকে আমাকে প্রশ্ন করছে যে আজকে কি ফেস টু ফেস আসা হবে কি না। হ্যাঁ, আজকে এই লাইভ ক্লাসটির পরেই তোমাদের একটা লাইভ সেশন তোমাদের জন্য থাকছে। ভর্তি পরীক্ষার পুরো টিপস নিয়ে আলোচনা করা হবে এবং সেই ক্ষেত্রে তোমাদের যা যা প্রশ্ন আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট সম্পর্কিত, সেগুলো আমরা চাই যে তোমরা আমাদেরকে সে সময় জানাবে। সেগুলো সে সময় আমাদেরকে জানাবে এবং আমরা চাই যে সেখানেও এখন পর্যন্ত যারা অংশগ্রহণ এখানে করেছো সেখানেও তোমরা সমানভাবে অংশগ্রহণ করবে। তোমাদের এই ধরনের অংশগ্রহণ আমাদেরকে যেমন উৎসাহিত করে, ঠিক তেমনিভাবে তোমাদের প্রস্তুতিও কিন্তু খুব ভালো হতে পারে। একজন আমাদেরকে যেমন প্রশ্ন করেছে যে এইটা কি 10 মিনিট ক্লাস হওয়ার কথা কিনা। না, এটা 10 মিনিট ক্লাস হওয়ার কথা না। 10 মিনিট স্কুল লাইভ ক্লাস যে অংশটি রয়েছে সেই 10 মিনিট স্কুল লাইভ ক্লাসে আমরা ভর্তি পরীক্ষা উপলক্ষে মোটামুটি 1 ঘন্টার একটা সেশন প্রত্যেকটা ভর্তি পরীক্ষার জন্য নিয়ে থাকছি এবং সেই কারণে এটা 10 মিনিট কোনো ক্লাস নয়, এটি একটি লাইভ সেশন এবং এটি একটি বড় ক্লাস। আমাদের একজন যেরকম বলছে যে রিও অলিম্পিকের উপর ক্লাস নিন, রিও অলিম্পিকের উপর আলাদা কোনো ক্লাস তোমাদের দরকার আছে বলে আমরা মনে করছি না। তবে তোমাদেরকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে যেহেতু অংশগ্রহণ করেছি সেই হিসেবে তোমাদেরকে বলতে পারি যে রিও অলিম্পিক সম্পর্কিত তোমাদের প্রশ্নগুলো আমাদের ফোরামে 10minuteschool.com গিয়ে ফোরামে তোমাদের জানাতে পারো এবং এর পাশাপাশি পড়তে সেখানে অলিম্পিকটি কোথায় হবে, কয়টি দেশ অংশগ্রহণ করবে, কে কে কয়টি পদক রয়েছে, এই প্রশ্নগুলোই সাধারণত ঘুরিয়ে ফিরিয়ে এসে থাকে। সুতরাং রিও অলিম্পিক নিয়ে যেই ধরনের প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো খুব কমন, সেগুলো নিয়ে আলাদা কোনো ক্লাসের তোমাদের প্রয়োজন নেই। সুচিশ্রিতা তিথি যেমন আমাদেরকে জানিয়েছে যে অলিম্পিকের উপর একটা ক্লাস হয়েছে, মানে আমরা একটা পুরো জিকে ক্লাস নিয়েছি যে রিসেন্ট ইভেন্টস যেগুলো রয়েছে, স্পোর্টস যেটা হয়েছে সেটার উপর একটা আলাদা ক্লাস হয়েছে। সুতরাং এইভাবে আমরা চাই না যে তোমরা ছোট্ট একটু টপিকের উপর ক্লাস করো, আমরা চাই যে একটা বৃহৎ টপিকের উপর, যেমন আজকে একটা বড় টপিকের উপর আলোচনা করা হচ্ছে। এখন তোমাদের জন্য আরেকটা প্রশ্ন, তৈরি আছো সবাই? তোমাদের কাছে আরেকটা প্রশ্ন এখন পৌঁছে যাচ্ছে। আরেকটা প্রশ্ন তোমাদের কাছে পৌঁছে যাচ্ছে। তোমাদের জন্য প্রশ্ন থাকছে এখন, এটি হচ্ছে টিকা সম্পর্কিত, যেটি আরেকটি টাইপ, যেখানে বলা হচ্ছে রবীন্দ্রনাথ ঐকতান কবিতায় কি আহ্বান করেছেন। কি মর্মবেদনাকে আহ্বান করেছেন, অনাগত কবিকে আহ্বান করেছেন, বিশ্ব মানবতাকে আহ্বান করেছেন, নাকি আজকের শিশুকে আহ্বান করেছেন? আমাকে এখন সবার আগে যে 3 জন উত্তর করতে পারবে তাদের জন্য আমরা চকলেট রেখে দিচ্ছি। আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি। সুচিশ্রিতা তিথি, আরেফিন শান্ত, আর কে রিয়াজ, তারা সবার আগে 3 জন উত্তর দিয়েছে এবং তারপরে মিলি সুমাইয়া, নুহাস জয়, জান্নাতুল ফেরদৌস উত্তর দিয়েছে। তবে প্রথম যে 3 জন উত্তর দিয়েছ তাদের জন্য চকলেট থাকছে। এই 3টি চকলেট তোমাদের ভাগে।
ভার্চুয়াল চকলেট তোমাদের জন্য থাকছে। যারা দাবি করছো যে আমাদের হাতে চকলেট কম, সেটি মনে করার কিন্তু কোনো কারণ নেই। আমরা আগে একবার দেখিয়েছি যে আমাদের চকলেট কিন্তু প্রচুর পরিমাণে তোমাদের জন্য রয়েছে, এবং তোমরা যদি সামনে থাকতে আমরা তোমাদের জন্য অনেক চকলেট রেখে দিতে পারতাম। ভর্তি পরীক্ষাটা খুব ভালোভাবে দাও। ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিটে যদি উত্তীর্ণ হতে পারো, অবশ্যই আমাকে মেসেজ করতে ভুলো না, তোমাদের সবার জন্য চকলেট থাকবে তখন। মিলি সুমাইয়া, নুহাস জয়, জান্নাতুল ফেরদৌস, ইফাতারা, এইচ এ শুভ, মোহাইমিনুল হক, অনিত, প্রান্ত, অনিক হাসান, জুয়াইরিয়া মাহমুদা, জেনন নাহিদ, জান্নাতুল, মোমো, নাইম রাজ অনেকে উত্তর করেছে, বলছে যে অনাগত কবিকে রবীন্দ্রনাথ আহ্বান করেছেন। যারা এরকম অনাগত কবির কথা বলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তারা সঠিক উত্তর দিয়েছে। এভাবেই আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘ ইউনিট সহ অন্যান্য বাংলা ফার্স্ট পেপারের প্রশ্নতে। এর বাইরে তোমাদের আর কোনো প্রশ্ন কি রয়েছে যেটি আমাদেরকে বলার মতো, তোমরা আমাদেরকে বলতে চাও? তোমরা তোমাদের কাছে প্রশ্ন আশা করছি। সাদিয়া মাহমুদ অনন্যা আমাদেরকে বলেছে যে অনাগত ভবিষ্যৎ ছিল কিনা। না, এই উত্তরটা তুমি ভুল দেখেছো। তুমি যদি শব্দার্থ টিকার অংশটিতে সেখানে যাও, সেখানে দেখবে যে এসো কবি অখ্যাতজনের নির্বাক মনের, এই অংশটির একটা ব্যাখ্যা রয়েছে, এবং সেই ক্ষেত্রে আমাদের উত্তরটা হচ্ছে রবীন্দ্রনাথ এখানে অনাগত সেই কবিকে আহ্বান করেছেন যিনি অখ্যাত মানুষের অব্যক্ত মনের জীবনকে আবিষ্কার করতে সমর্থ হবেন। সুতরাং এইভাবে তোমার প্রত্যেকটা প্রশ্ন এভাবে ফেস করতে হবে। এর এখন তোমাদের জন্য থাকছে সর্বশেষ প্রশ্ন। সেই সর্বশেষ প্রশ্নের জন্য তোমাদেরকে প্রস্তুত হতে বলছি। কবিতার লাইন সংখ্যা, এটি হচ্ছে আমাদের সর্বশেষ টাইপ, যেই টাইপে আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে যে 18 বছর বয়স, কবিতার লাইন সংখ্যা আসলে কত। 18 বছর বয়স কবিতার লাইন সংখ্যা প্রথমে আছে 30, তারপরে আছে 32, তারপর আছে 36, তারপরে আছে 38। এখন তোমরা আমাদেরকে জানাবে যে এইখানে আসলে কয়টি লাইন রয়েছে। উত্তর অনেকেই দেওয়া শুরু করেছো। সুস্মিতা খানম রাত্রি, নুসরাত জাহান প্রজ্ঞা, সারাফনুর, তোফায়েল আহমেদ পাপন, মারুফুল ইসলাম, আর কে রিয়াজ, আশির ইন্তেসার, সুমাইয়া আক্তার, মেহেদি হাসান, ফ্লোরামুন, অনিক আহসান, আশিক আহমেদ নাকিব, মোহাম্মদ ইমরান হোসেন, শিহাব, নাইমরাজ, হ্যাঁ, সাদমান সাকিব, জাহিন, সাফাত ইমতিয়াজ, দেবাশিস চন্দ্র দাস, টার্গেট আমার ঢাবি, নাইম রাজ, জাহিন। অনেকে উত্তর করছো যারা বলছো যে 32 অর্থাৎ 32টি লাইন রয়েছে, সেই 32টি লাইন আমাদের সঠিক উত্তর। কবিতার লাইন সংখ্যার ক্ষেত্রে এটি সঠিক উত্তর। যারা আরও বলছো কাজী মুস্তাকিম, জান্নাতুল মোমো, মুজাহিদুল ইসলাম, নৌরিন পুষ্প, এরকম অনেকে উত্তর দিচ্ছ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অন্য কোনো উত্তর গ্রহণযোগ্য এখানে হবে না। এভাবেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো বাংলার প্রশ্নগুলো হয়ে থাকে। বাংলার প্রশ্নের ক্ষেত্রে তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে, আমাদের লাইভ অ্যাডমিশন কোচিং গ্রুপে জয়েন করে তোমরা আমাদেরকে প্রশ্নগুলো পাঠাতে পারো, এবং আমরা চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার। আমরা চাইবো যে তোমরা কোনো ধরনের কনফিউশন ছাড়া ভর্তি পরীক্ষার হলে যাও, এবং এই কারণেই কিন্তু আমাদের আজকের এই লাইভ ক্লাসটি নেয়া। এর মাধ্যমেই আমরা বাংলা প্রথম পত্রের পুরো আলোচনা শেষ করলাম। একটু পর আমাদের আমরা তোমাদের সামনে আসছি
আমাদের ভর্তি পরীক্ষা সম্পর্কিত টিপস নিয়ে। তোমরা যে কোনো ধরনের প্রশ্ন ভর্তি পরীক্ষা সম্পর্কিত থাকলে, যেগুলো এখানে করছো, যে জিকে সম্পর্কিত প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স পড়া লাগবে কিনা, সেই প্রশ্নগুলো আমাদেরকে সেখানে করো। আমরা চেষ্টা করব যে সেখানে এই উত্তরগুলো দেওয়ার। জুনায়েদ তাওহিদ, তোমার নাম এই যে পড়ে দিলাম, সেটা নিয়ে কোনো দুঃখ করো না। যারা উত্তর করেছো তাদের জন্য, সবার জন্যই কিন্তু একটু একটু করে চকলেট থাকছে। আমি সবার জন্যই চকলেট থাকছে, এটা নিয়ে দুঃখ পাওয়ার কিছু নেই। এভাবে একটা একটা করে চকলেট নিয়ে যাবে, এবং এর মাধ্যমে তোমাদের সবার জন্য বাংলা প্রথম পত্র হোক, বাংলা দ্বিতীয় পত্র হোক, ইংরেজি কিংবা সাধারণ জ্ঞান, সব কিছুর জন্য তোমাদের শুভকামনা জানিয়ে শেষ করছি বাংলা প্রথম পত্র স্পেশাল ক্লাস। আমি নাহিয়ান তোমাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবারও। সবাইকে অনেক ধন্যবাদ।